সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটে নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানবধন। একথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটিএন নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশের জীবন্ত কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। আপা, কেমন আছেন? ইনশাআল্লাহ খুব ভালো আছি আল্লাহর রহমতে। আপা, আলহামদুলিল্লাহ। বর্তমান যুগের শিল্পীরা হঠাৎ করে জনপ্রিয় হন, আবার হঠাৎ করেই লোকচক্ষুর অন্তরালে চলে যান, কিন্তু চিত্রনায়িকা রোজিনা ব্যতিক্রম। আপনি জনপ্রিয় ছিলেন, এখনো জনপ্রিয় আছেন। আপনার এই জনপ্রিয়তার রহস্য কি? না, রহস্য মনে হয় না এমন কোনো কিছু, বা জনপ্রিয়তা কি আমি অতটা বলতেও পারবো না। তবে কাজ করেছি নিষ্ঠার সাথে। যখন আমাদের ইন্ডাস্ট্রিতে মানে অনেক কাজ হয়েছে, চলচ্চিত্র হয়েছে আর কি, মানে সকালে ঢুকতাম, রাত্রে 11টা 12টা, আবার কোনোদিন সারা রাতও কাজ করেছি। তা চলচ্চিত্রের সাথে একদম মিশেছিলাম, কাজের সাথে একদম মিশেছিলাম, কাজকে ভালোবাসতাম। আর তখন চলচ্চিত্র হতো, দর্শকও দেখতো, ছবি দেখতো। আজকে যদি আমার ছবি দর্শক না দেখতো তাহলে কিন্তু রোজিনার নামটি হতো না। মানে রোজিনার নামটি কিন্তু আমার চলচ্চিত্র থেকেই দেওয়া। আর বাবা মার দেওয়া নাম যেমন রওশনারা, আপনার রেনুটা আমার খুব নেক নাম, আমার নানি নানা বাবার আত্মীয় স্বজন মা বাবা ডাকতো। আর রওশনারাটা হলো আমার অফিসিয়াল নাম। আর চলচ্চিত্রে এসেই রোজিনা নামটি। তো আমি আমার দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, কারণ আমার দর্শক যদি আমার ছবি না দেখতো তাহলে কাছে রোজিনা হতে পারতাম না। আজ অবধি যে আমার দর্শক আমাকে মনে রেখেছে, যে কোথাও গেলে চিনে যে রোজিনা, আমি চলচ্চিত্রের মানুষ, একজন অভিনেত্রী তো হতে পারিনি, তা বলে আর কি এটাই। আর যেটা বললেন যে আজকের যুগের মানে আমি জানি না, এটা আমাদের পরে তো আপনার শাবনূর, মৌসুমী, আপনার পূর্ণিমা, পপির এসছে, তারপরও তো অনেকে আসলো, দিথিরা আগে আসছিল, দিথি, চম্পারা, অনেকেই। তো তারপরে যে জেনারেশনটা আসলে আমার অত জানা নাই, কেন আমি 93তে আমি ডিক্লেয়ার দিয়ে চলচ্চিত্র ছেড়ে চলে গেছিলাম। তারপরে বোধহয় অনেক অনেক বছর পরে একটি ছবি করলাম, রাক্ষসী, কাজী নজরুল ইসলামের লেখা। আবার গত বছর আমারই প্রযোজনায় আমি প্রথম ডাইরেকশন দিয়েছি, আপনি ফিরে দেখা একটা ছবি। কারণ এর আগেও আমি চলচ্চিত্র অভিনয় করেছি, ওইটা আমি প্রডিউসও করেছি, দুলনা, জীবনধারা, রাধাকৃষ্ণ, এগুলো ছবি। তো এই মানে লাস্ট মানে এই অবস্থা লাস্টে ছেড়ে দিয়েছি। তো আপনার সে 93তে আপনার ডিক্লেয়ার দিয়ে মাঝে মাঝে অনেক বছর পর একটা ছবি করি। তবে হ্যাঁ, মিডিয়ার সাথে, আমার চলচ্চিত্রের মানুষের সাথে, যেমন আমার শিল্পী সমিতির সাথে আমি জড়িত আছি, বা আমার অবশ্যই আমি চলচ্চিত্রের মানুষ, কখনোই আমি ভুলবো না আর কি। তো যেটা বলছেন যে এখনকার যুগের অনেকের সাথে আমার পরিচয় ওভাবে নাই, তবে দেখি তো ছবি তো করছে, তারা মনে রাখছে কি না রাখছে এটা আসলে দর্শকরা বলতে পারবে কতটুকু। আপনাকে টিকে রাখার পিছনে তাহলে প্রমাণ হলো দর্শকেই অবদান বেশি রেখেছেন। নিশ্চয়ই, আপা, অবশ্যই। একজন শিল্পীর পুরস্কারদাতা ঈশ্বর, গড, ভগবান, আল্লাহ। একজন শিল্পী পুরস্কার নিয়েই তো জন্মান। আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানা পুরস্কারে ভূষিত। তাহলে আপনার জন্যে এই পুরস্কার কতটুকু গুরুত্ব আছে বলে আপনি মনে করেন? না, পুরস্কার তো অবশ্যই গুরুত্বর আমি মনে করি। কারণ হলো পুরস্কারটা কখন দেওয়া হয়, যে আমি একটা কাজ ভালো করেছি, ওই কাজের বিনিময়ে আমাকে পুরস্কৃত করা হচ্ছে। তবে হ্যাঁ, যে পুরস্কার পেলে অবশ্যই ভালো লাগে, আরও কাজের উৎসাহ বাড়ে আর কি, প্রেরণা যোগায়, যে না, আমি যে কাজের জন্য পুরস্কৃত হয়েছি, আমাকে আরও ভালো কাজ করতে হবে, আমি মনে করি আর কি। আপা, এবার একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গে আমরা যেতে চাই। আপনি নিজ গ্রামে একটি মসজিদ তৈরি করেছেন, যে মসজিদটি দৃষ্টিনন্দন এবং ব্যয়বহুল। আপনি একজন চলচ্চিত্র শিল্পী, নানা মাধ্যমে নানা কিছু করতে পারতেন, কিন্তু একজন শিল্পী হয়ে
আপনি মসজিদ কেন্দ্রিক এই সামাজিক বা ধার্মিক যে অবদানটা কেন রাখলেন? আমি শিল্পীরা কি কোনো মসজিদ মাদ্রাসা কোনো ধর্মীয় কোনো আপনার প্রতিষ্ঠান করতে পারে না? শিল্পীটা অবশ্যই হলো পারে। অন্য বিষয়। আমি একজন মুসলমান, আমি মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। তথাপি একজন মানুষ। আমি তারপর মানুষ, আমার মা বাবা, আমার নানা নানি, দাদা দাদি দেখেছি ছোটবেলা যে নামাজ পড়া, কোরআন পড়া, সকালবেলা উঠে আমার মা সকালবেলা উঠেই নামাজ পড়েছে, কোরআন পড়েছে আমার বাবা। তাই আমি তো জন্মের পর থেকে দেখে আসছি এটা। তারপরে হ্যাঁ, শিল্পী যেটা বললেন, আমি শিল্পী বা জানি না, অভিনয় করার আমার খুব ইচ্ছে জেগেছিল একদম যখন আমি বুঝতে শিখেছি। কারণ আমার দেশের বাড়ি হলো রাজবাড়ি আমার বাবার, আর গোয়ালন্দ হলো আমার নানা বাড়ি। তো রাজবাড়িতে কিন্তু তখনও আপনার সিনেমা হল ছিল, চিত্রা হল, আমার মনে আছে ভেঙে দিয়েছে। কলেজ আপনার স্কুল কলেজ তো ছিলই। তো মানে আছে না যে আমার বাড়ির পাশেই ছিল হল, ছবি যখন চলতো বা রাস্তা দিয়ে যখন রিক্সার পিছনে আপনার পোস্টার নিয়ে মানে মাইকিং হতো, অমুক আসছে, অমুক ছবি আসছে, অমুক 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 নায়ক নায়িকা, তখন থেকে যে কেন মনে হতো যে আমি কি বলবো, তখনকার যুগেতে ম্যাডাম সাবানা কবরী বাবাতে ওনারা, যে আমি ম্যাডাম সাবানা হব, কবরী হব আর কি এরকম। তো এই থেকে কিন্তু কিন্তু শিল্পী যে আপনার, আমার মনোভাব শিল্পী আর কি, হয়তো শিল্পী হতে পারিনি বলছেন আপনি, আসলে আমি আদৌ শিল্পী কিনা যাই না, তবে অভিনয়টাকে আমার খুব ভালো লাগতো, আমার খুব ভালো লাগতো। তবে একজন মুসলমান হিসেবে যে আমি একজন আমার ধর্মীয় প্রতিষ্ঠান করব না, করতে পারি না, এটা কিন্তু নয়। আমি জন্মের পর থেকে দেখেছি আমার নানা বাড়ি তা আপনার মসজিদ ছিল তার জায়গাতেই। তো নদী যখন ভেঙে যায় তখন তো আর এক জায়গা ওই বাড়ি করে আর কি। তা আমার মার খুব ইচ্ছে ছিল যে, মাঝে মাঝে শুনতাম যে আমরা ছোটোবেলায় যখন জন্মগ্রহণ করেছি তখন থেকে মানে একদম মসজিদের কাছাকাছি ছিল, নামাজ মানে আজান শুনেছি, শুনেছি। আর গ্রাম দেশে মফস্বলে তো ঢাকার মতো কাছাকাছি আপনার মসজিদ নেই। তো যেটা করেছি আমাদের দেশের বাড়ি আমার নানা বাড়ির আর কি, গোয়ালন্দতে করেছি। যে জায়গাটাতে করেছি আমার নানা ওটা আমাকে দিয়েছিল, অনেক বিশাল আকারের একটা জায়গা একদম রাস্তার ধারে। তো এটা আমি বড় নাতনি হিসেবে আর কি। তো এখানে দেখলাম যে আসলে নানা নানি নাই, দাদা দাদি নাই, বাবা নাই, মা নাই। তো মাও চিন্তা করতো, আমারও খুব মানে আছে না যে কিছু একটা ভালো কিছু করি দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য। আর কাছাকাছি আপনার মসজিদ নাই, এখনকার যারা জেনারেশন আসলে মানে কাছাকাছি মসজিদ থাকলে ওরাও একটা আগ্রহ জাগবে যে আমি নামাজ পড়ি, মসজিদ আছে এটা করি সেটা করি, বা মসজিদে খেদমত করি। আর যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারাও হেঁটে যেতে হয় অনেক দূরে। তো সব কিছু ভেবেই আমি মনে করেছি যে না, এখানে একটা মসজিদ করলে মনে হয় আমার গ্রামবাসীর জন্য ভালো হবে, যারা বয়োজ্যেষ্ঠ বা যারা এখনকার প্রজন্মের যারা আছে ওদের জন্য, সবার জন্য ভালো হবে। তো সেখানে অভিনেত্রী অভিনেতা যে ভাবতে পারে না, আমি তো একজন মুসলমান হিসেবে অবশ্যই ভাবতে পারি। আর আমি অভিনয় করি দেখে যে আমি নামাজ পড়ি না তা নয়, কিন্তু আপনি হজও করে আসছেন। জি আমি করে এসেছি জান। হ্যাঁ, এটা তো আমার পেশা। আসলে হলো কি জানেন, আমি তো চুরি করছি না, ডাকাতি করছি না, কারো মানে কি বলবো, মানে এরকম কোনো কাজ করছি না যে একেবারে সমাজের জন্য খুব ঘৃণিত। সবচেয়ে আনন্দের সংবাদ হলো আপনি একজন মুসলমান হিসেবে একটি মসজিদ নির্মাণ করেছেন। নিশ্চয়ই আপনার দেখা দেখে অন্য অন্য শিল্পীরাও আরও অনুপ্রাণিত হবে। আপা, কথিত আছে আপনি একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হবার পর আপনি চলচ্চিত্রে সুযোগ পেয়েছেন। সেই বিজ্ঞাপনটি কিসের ছিল, কত সালে? এটাও তো তখনই যখন আমি চলচ্চিত্রে, তখনই আমি যখন চলচ্চিত্রে আসব, আমার মানে চিন্তা ভাবনা, আমার কল্পনা পরিকল্পনা তখনই কিন্তু আমি এই একটা করেছিলাম। তখন আসলে বুঝতে পারিনি তো এটা একটা বাদ কন্ট্রোলের মায়াবরী ছিল আর কি এটা। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালোর যুগে। তো এটাও একটা ইতিহাস আছে আর কি, যে আমি আপনার তখন বেড়াতে গিয়েছিলাম আমরা খেজুর বাগান, এখন যে আমাদের সংসদ ভবন, তখন ওপেন হয় নাই। তো ওখানে শুটিং হচ্ছিল, ছবিটির নাম ছিল জানোয়ার, আর কালিদাস বাবু ছিল ডাইরেক্টর। তা আমরা দেখছিলাম শুটিং। 80 দশকে বোধহয় এটা হ্যাঁ, আপনারা 80 আপনি 78 তো 78। আমি তখন তো আপনার প্রথম ছবি কি রাজমহল ছিল নাকি? না, প্রথম তো বলতে গেলে আমি বলবো যে আপনার একটি শটও তো দিলে আমি দিয়েছি আপনার মুভি ক্যামেরার সামনে, সেটা হলো আপনার জানোয়ার ছবিতে। তো এটা ব্যবসা সফল ছবি ছিল রাজমহল। হ্যাঁ, ওটাতে একটি শট আমরা গিয়েছি আপনার ঘুরতে বেড়াতে, তখন তো খেজুর বাগান ছিল অনেক বেশি। তো শুটিং হচ্ছে তখন, এখন না বলি বা পরে বুঝতে পেরেছি। তো ওইখানে একটা শট দিয়েছিলাম আমি,
একটা শট 10 টাকা পেয়েছিলাম আমি। তাই এটা আমাকে বলতেই হবে, কারণ হলো ওইটাও তো মুভি ক্যামেরার সামনে ছিল। এটাই প্রথম, ওইখান থেকেই আপনার বোধহয় সবাই জেনেছে, কারণ আপনার ফটোগ্রাফার আপনার ক্যামেরাম্যান আপনি স্টিল ফটোগ্রাফারকে বললো যে মেয়েটাকে দেখতে খুব শার্প মনে হচ্ছে, কিছু স্টিল তুলো, ছবি না দিল। তারপর আমি আসলে তখন তো অত কিছু বোঝার না যে কি হচ্ছে না হচ্ছে, তো বললো দাঁড়াও ছবি তুললো। ওইখান থেকে বোধহয় কিছু প্রচারণা হয়েছে। তারপর হঠাৎ করে একজন এসছে, আমি যাদের বাসায় ছিলাম আর কি, ওনাদের আমাদের অনেক পরিচিত, আমার বাবা মার সাথে ওনাদের ফ্যামিলিগতভাবে, আমার বাবা তার আমি সেই ওনাদের আলী ভাই বলতেই হবে তার নাম, মানে বড় ছেলে ছিল। আলী ভাইয়ের বাবার সাথে আমার বাবা বিজনেস করতো, আমরা অনেক আগে থেকে ঢাকা শহরে আসতাম। তো আমি যখন চলচ্চিত্রে আসবো তখন আলী ভাইদের বাসাতে উল্টা মানে, তো তখন হলো কি আলী ভাইয়ের সাথে, উনিও চলচ্চিত্রের সাথে নাটক জগতের সাথে জড়িত ছিল, তো ওনার সাথে যোগাযোগ করেছে আর কি। তো বলেছে যে আমরা একটা অ্যাড করতে চাই মেয়েটাকে দিয়ে। ওই আপনি স্টিল ফটো বোধহয় কোথাও কেউ দেখেছে। আপনি কি তখন চলচ্চিত্রের জন্য কোনো স্বপ্ন দেখতেন তখন? আমি তো ছোটবেলা থেকে, যখন থেকে বুঝতে শিখেছি। দোষ গুণ নিয়ে যেহেতু মানুষ, এবার আপনার কাছে জানতে চাইবো, আপনার একটি দোষ বলতে হবে এবং একটি গুণ বলতে হবে। গুণ কতটুকু যাই না, তবে আমি মিথ্যা কথা পছন্দ করি না, আমি নিজেও বলতে চাই না, কারণ এটা বোধহয় আপনি ভালো বুঝতে পেরেছেন, কয়েকদিন কথা হয়েছে। কারণ আমি আসলে সময় করতে পারিনি যে ঠিক আছে আপনাকে একটু টাইম দেওয়াটা, আপনি অনেকবার বলেছেন যে টাইম একটু দেন আপা, কিন্তু আসলে এই আমি কিন্তু কিছুক্ষণ আপনার এখানে আসার আগে আমি একটা প্রোগ্রাম করে এসেছি, তা আপনার যে একটা লিমিট ছিল টাইম বাঁধা, যে না এই সময় এই টাইমটা করতে হবে, তা আমি চেয়েছিলাম যে না করবই না, কিন্তু তারপরেও কিন্তু আমি আপনি আবার ফোন করেছেন, আমি কিন্তু ফোনটা ধরেছি। তো আমি কমিটমেন্ট রাখি। আর হলো যে আমার কোনো পরিচিত মানুষ, তার ফোন নাম্বার আমার কাছে আছে, হয়তো তার সাথে আমি কথা বলবো, মানে হয়তো যে কাজটা নিয়ে কথা বলার হয়তো করব না, কিন্তু তাকে অ্যাভয়েড করব না। আমি মানুষকে অ্যাভয়েড করা জানি নেই, বুঝি না, এখনও মনে হয় না যে অ্যাভয়েড করেছি, কাউকে ছোট করে দেখেছি। আর মিথ্যা জিনিস, মিথ্যা কথা আমার পছন্দনীয় না। যা বলবো স্পষ্ট, যেটা আমি বলবো করব, আমি যদি মনে করি এটা করব না। যে জলে আগুন জ্বলে, একজন বিখ্যাত কবির একটি বিখ্যাত কবিতা। আপনি শিল্পী, আপনার বুকেও কি আগুন জ্বলে? আগুন জ্বলার মতো কোনো সিচুয়েশন হলে জ্বলবে, নাহলে জ্বলবে না। সবসময় কি আগুন জ্বললে মানুষ বাঁচতে পারবে? সবসময় যদি বুকের মধ্যে আগুন জ্বলতেই থাকে তাহলে তো অসুস্থ হয়ে যাবে সে। তো অসুস্থ হয়ে গেলে তো তার আগুন জ্বলাই কি আর কি না জ্বলে সে তো বুঝতেই পারবে না। সবসময় কি মানুষের মানে আগুন জ্বলতে পারে? জ্বলতে পারে না। বলতে যাচ্ছেন কখনো কখনো আগুন জ্বলে, কখনো কখনো জ্বলে না। জ্বলে, এই নিয়ে তো মানুষের জীবন, এটা নিয়ে জীবন, আপ ডাউন নিয়েই তো মানুষের জীবন, উত্থান পতন নিয়েই তো মানুষের জীবন, সুখে দুঃখে থাকাটাই তো মানুষের জীবন। আপা, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের এটেন নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশের বিশিষ্ট চিত্রা অভিনেত্রী রোজিনার সঙ্গে। এটা আবার নেওয়া, চিত্রা বলা দরকার নেই। প্রিয় দর্শক, চলচ্চিত্রের অভিনেত্রী বলেন, দেশবরণ্য বলছি আমি। আমি আগে দেশবরণ্য বলছি, এটাই বলি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশবরণ্য চলচ্চিত্র অভিনেত্রী রোজিনার সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।